নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সন্ধ্যা এখন 7টা। তবে আজকের ভ্লগে আমি প্রতিদিনের লাইফস্টাইলের কিছু তুলে ধরবো না। আজকের ভ্লগটা বেশ খানিকটা ইনফরমেটিভ ব্লগ হবে। আপনারা কমেন্টে বহুবার জানতে চেয়েছেন যে দিদি মেহা এই যে এবার হাই স্কুলে যাচ্ছে, ওর পাথওয়ে কী, কোন সাবজেক্ট নিয়ে পড়বে, বা ওখানকার কি প্রসেস, আমেরিকায় কী পদ্ধতিতে মিডল স্কুল থেকে বাচ্চারা এই যে হাই স্কুলে যায় তার পদ্ধতিটা কী। তবে এই পদ্ধতিটা বেশ খানিকটা অন্যরকম, একটু কমপ্লেক্স। তো আপনাদের মানিকদাই গোটা ব্যাপারটা হ্যান্ডেল করেছে। মোটামুটি আমাদের প্রসেসটা এখন হয়েও গেছে, মেয়া সমস্ত কিছু এখন হাই স্কুলে মুভও হয়ে গেছে। তো আপনাদের মানিকদাই এসে বসেছে, চলুন ওর কাছ থেকেই শুনি, কারণ গোটা ব্যাপারটা ওই সামলেছে। এই যে আপনাদের মানিকদাকে এখানে আজকে বসিয়েছি, তার কারণ হচ্ছে মেহার এই যে মিডিল স্কুল থেকে হাই স্কুলের জার্নিটা বেসিক্যালি ওই দেখেছে, আর ও গোটাটা প্রথমে বুঝেছে, তারপর আমাদেরকে বুঝিয়েছে। তো তুমি যেভাবে গোটাটা আমাদেরকে প্রসেসটা বুঝিয়েছো, তুমি আজকেও সেইভাবে বলো। আমার তো ভিডিও তো বহু মানুষ দেখেন যাদের ছেলেমেয়েরা এখনো স্টুডেন্ট, তো তাদের মধ্যে ভীষণ কিউরিসিটি থাকে যে এই দেশের পড়াশোনা কেমন হয় না হয়, স্বাভাবিক সেটা। তো তাদের জন্য এটা অনেকটা আপনার ইনফরমেটিভ ভিডিও হবে, যে দু দেশের পড়াশোনার মধ্যে কি কি পার্থক্য। আর তার সাথে কেউ ওই দেশ থেকে এদেশে আসছেন, চাকরির কথা তো বলা যায় না, ছেলেমেয়েরা হয়তো এবার হাই স্কুলে যাবে বা কিছু, তাদের জন্য একটু সুবিধা হবে। না ঠিকই, এবার শুধু যারা আসছেন বা যারা আছেন তাদের জন্য নয়, এটা আমার মনে হয় দিনের শেষে আমরা যাই করি, বাবা মা হিসেবে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যেন আমাদের সন্তানরা আমাদের চেয়েও ভালো করেন, আরও বেশি সাকসেসফুল হয়, রাইট? তো সেই অর্থে নানা রকমভাবেই সেটা অ্যাচিভ করা যেতে পারে। আমাদের ওখানেও খুব ভালো শিক্ষা ব্যবস্থা, সেই জন্য আমাদের দেশ থেকে অনেক ভালো ভালো মানে সাকসেসফুল প্রফেশনাল, বৈজ্ঞানিক, বড় বড় সিইও কোম্পানি, রাইট? তো সেই জন্য এটা কোনো ভালো মন্দ বিচার না, এটা একটা ডিফারেন্ট পদ্ধতি। সেটা যেটা ভালো লাগবে সেটা নেওয়া যাবে, যেটা ভালো লাগলো না সেটা অন্য কিছু ভাবে হবে। তো নাও যদি আমি মেহার কথা ভাবি, হ্যাঁ এটা একটু কমপ্লিকেটেড। এটা মানে এটা যত না পড়াশোনা ভিত্তিক, তার চেয়েও বেশি যে এই সিস্টেমটা বোঝা, যে এখানে কিভাবে তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ গড়ার পাথটা ডিফাইন করবে। এবার যেটা আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে এখনো পর্যন্ত, আমরা আরো ডিপে যেতেই পারি, যে এখানে একটা ট্রায়াল অ্যান্ড এরার অপশন আছে। ধরো আমাদের ক্ষেত্রে আমি এখন যাই না, আমাদের দেশে এখন কিরকম, আমাদের ওখানে কি হতো, মাধ্যমিক পাস করলে ইদার ইউ সায়েন্স অর কমার্স অর আর্টস ডিফাইন করে দেওয়া হতো, রাইট? সায়েন্সের মধ্যে বায়ো না পিওর এরকম ডিফাইন করতে। কিন্তু এখানে তুমি ক্লাস 9 থেকে ক্লাস 12 এই 4 বছরের পাত্র ডিফাইন করতেই পারো, কিন্তু ইউ আর অ্যালাউড টু চেঞ্জ। ধরো সেটা পছন্দ না হয়, চেঞ্জ করে নিতে পারো। এবার যে পাথওয়ে গুলো বলছি, পাথওয়ে একটু ভারী কথা, বাট পাথওয়ে মানে কিছুই না, তুমি তোমার জীবনে কি হতে চাও। আমাদের দেশে যেমন আমরা বলতাম যে ওকে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব, আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, বা আমি আর্টস নিয়ে পড়াশোনা করব, বা আমি কমার্স নিয়ে পড়াশোনা করব। টিপিক্যালি ওটা আমাদের মাধ্যমিকের পরে ক্লাস 10-এর পরেই হয়ে থাকতো। 11-12 এই 2 বছর আমরা সময় পেতাম। এখানে একটু অন্যরকম। আপ টু ক্লাস 8 মেহা মোটামুটি একই রকম সিলেবাস। আমরা কিছু গল্প ওই নিয়ে কথাবার্তা বলেছি, আইসিএসসি সিলেবাস বা সিবিএসসি এর মতো কিনা, ম্যাথটা কতটা কমপ্লিকেটেড বা কতটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, কতটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, এই নিয়ে কথা হয়েছে। এবং আমি বেশ কিছু কমেন্টস পড়েছি এবং আই এগ্রিড কি এটা কোনো ভালো মন্দ বিচার নয়। কেউ হয়তো অ্যাপ্লাইড পার্টটা বেশি দেয়, কেউ থিওরিটিক্যাল পার্টটা বেশি দেয়। অ্যাট দ্য এন্ড অফ ডে ব্যালেন্সিং আউটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এবার এখানে ক্লাস 9-এ একটা বাচ্চা ছেলে মেয়ে কত বছর বয়স হবে, 14 বছর বয়স রাফলি, প্লাস মাইনাস 2-3 মাস এদিক ওদিক। এটা আশা করা খুব অন্যায় যে সে তার ভবিষ্যৎ সেখানে ডিফাইন করে নিতে পারবে। আমি ক্লাস 9-এ উঠলাম যে আমি ডাক্তারই হব, বা আমি ইঞ্জিনিয়ারিং হব, বা আমি কম্পিউটার সায়েন্টিস্ট হব, অথবা আমি লয়ার হব, বা আমি আর্টস ড্রামা নিয়ে যাব। তো যেটুকুনি আমি এখানে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, এবং মেহা আমাদের প্রথমবার, আমি এমন নয় যে আমি আর একজনের কাছে কোনো অভিজ্ঞতা পেয়েছি। যেটা দেখতে পাচ্ছি যে মেহাদের ক্ষেত্রে ওদের একটা অপশন আছে। প্রথমত মেহা যেমন একটা চয়েস আছে, ও মেডিকেল লাইনে আসতে চায়, কিন্তু দিনের শেষে ও যদি না পছন্দ করে একটা সার্টেন টাইমের পরে, যদি মনে হয় না মেডিকেল ইজ নট দ্য রাইট এরিয়া, আমি হয়তো আর্টস বা ড্রামাতে যেতে চাই, তো ওর একটা অপশন আছে। এবার ক্যালিফোর্নিয়াতেই জানি, আমি অন্যান্য স্টেটের পদ্ধতিগুলো জানি না, ক্যালিফোর্নিয়া বা স্পেসিফিক্যালি আমি আমার রিজনের এই চত্বরে এই কাউন্টির কথাই বলতে পারি। মানে কাউন্টিও তো অনেক সময় ভ্যারি করে। ধরো আমার এখানে যেটা হচ্ছে নট নেসেসারি সান ফ্রান্সিসকো সেটাই হবে, বা স্যান হোজেতে সেটাই হচ্ছে। তো
আমাদের ওখানে যেমন মাধ্যমিকের পরে তারপর তুমি এইচএসে গেলে, তো সেটা একই স্কুলেও হতে পারে, আবার সময় তোমার অনেক সময় চেঞ্জ করতে। আমি যেমন একই স্কুলেই করেছি, আমাদের আমার স্কুল ক্ষেত্রে একদম ভিন্ন ছিল। ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি তুমি একদম খুব টানা লাকি, ছিল। আমার প্রত্যেকবারই চেঞ্জ করতে হয়েছে। এনিওয়ে, তো এখানে যেটা হয়, এখানে মিডল স্কুল হয়ে গেল ক্লাস 8, তারপর তুমি হাই স্কুলে 9 to 12 একই স্কুলে। টিপিক্যালি একটা শহরে একটাই হাই স্কুল হয়, অনেকগুলো মিডল স্কুল থাকতে পারে, অনেকগুলো Elementary এলিমেন্টারি থাকতে থাকতে পারে, পারে, কিন্তু ইন জেনারেল যদি সিটি খুব বড় হয় তো অনেকগুলো হতেই পারে। দুটো তিনটা হাই স্কুল অনেক সময় হয়। তো মেহাদের ক্ষেত্রে যেমন এই হাই স্কুলে প্রায় স্টুডেন্ট সংখ্যা 2700, অনেক বড়, রাইট? তো যেটা হয়, ক্লাস 8-এর শেষের দিক থেকেই হাই স্কুল থেকে মেল আসা শুরু করে যে তুমি এবার তোমার সন্তান এখানে যাবে এবং তার জন্য এই সাবজেক্ট অ্যাভেলেবেল, তুমি তোমার প্রেফারেন্সগুলো জানাও। তার কিছু ক্রাইটেরিয়া থাকে অফকোর্স, এবার সেই ক্রাইটেরিয়াগুলোকে মিট করতে হয়। এখানে ক্যালিফোর্নিয়া টিপিক্যালি এই চত্বরে অ্যাটলিস্ট যাতে বলা হয় A to G ক্রাইটেরিয়া, যে ধরো তুমি যদি কোনো সাবজেক্ট চুজ করো, যেমন ইংলিশের জন্য অ্যাটলিস্ট তোমাকে 3 বছর থেকে 4 বছর, ইন জেনারেলি হাই স্কুল বলে 2 বছর করলে হবে, কিন্তু তোমার যদি ইউসি দেখো, সিলেবাস দেখো, তোমার 3 বছর মিনিমাম ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট রাখতে হবে 4 বছরের মধ্যে। 4 বছর হলে বেটার, রেকমেন্ডেড। ম্যাথও 3 বছর বলে, কিন্তু 4 বছর হলে বেটার। মানে 9, 10, 11, 12 4 বছরই তোমাকে ম্যাথ করতে হবে। এবার তুমি ম্যাথের কোন লেভেল থেকে শুরু করবে, ইটস আপ টু ইউ, বা তোমার ক্লাস 8-এর রেজাল্ট বা তার ওভারঅল পারফরমেন্স। তুমি ম্যাথ অনার্স শুরু করবে না রেগুলার ম্যাথ থেকে শুরু করবে, দ্যাটস আপ টু ইউ। এখানে ম্যাথ অনার্সও স্টার্ট হয়ে যায় ক্লাস 9 থেকে। ক্লাস 9 থেকে মিহা যেমন ম্যাথ অনার্স পেয়েছে। মানে কি এটা কলেজ লেভেলের ম্যাথ করে না? না, অনার্স মানে হচ্ছে টিপিক্যালি ম্যাথ যে কোনো একটা সাবজেক্টকে ধরো, ওরা 3টে লেভেলে ডিফাইন করে। একটা হচ্ছে রেগুলার, দেন অ্যাডভান্স, দেন অনার্স। অ্যাডভান্স মানে আরো বেশি ডেপথে যাচ্ছে, তোমার স্প্রেডটা কমবে, আচ্ছা, উইথটা কমবে। ধরো তুমি যদি রেগুলার পড়ো 10টা চ্যাপ্টার, 10টা ডিফারেন্ট জিনিস জানছো, যত তুমি অ্যাডভান্সে যাবে তত তোমার ওই জিনিসটা কমবে, উইথটা কমবে, কিন্তু ডেপথ বাড়বে। মানে টি এর মতনই। হ্যাঁ, এবার অনার্স মানে তুমি আরো ডেপথে হয়তো এই সাবজেক্টটা বেশি, আরো বেশি পড়বে, আর একটু কমপ্লিকেটেড দেবে, মানে পায়ের দিকে যাচ্ছে টি এর বেশি, হাতটা কমছে। তো ঠিক আছে, মানে সব সাবজেক্টই ভালো, তো ওইভাবেই চুজ করা হয়। এতে কোনো ভেদাভেদ নেই যে এটা অনার্স পেলে মানে ভালো, অনার্স না পেলে ভালো না, এরকম কিছু ব্যাপার না। বাট ইট ডিপেন্ডস কি তোমার কোনটা ইন্টারেস্ট, তুমি সেটা কমিটেড কিনা। একটা খুব বড় এখানে অ্যাসপেক্ট হচ্ছে যে এরা এক্সপেক্ট করে যে স্টুডেন্ট উড বি কমিটেড টু দ্যাট সাবজেক্ট। তোমাকে ওই সাবজেক্টের প্রতি কমিটমেন্ট দেখাতে হবে, জাস্ট জোর করে হয় না, রাইট? মানে এখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের ক্ষেত্রে কিন্তু চুজ করা হতো যে কোনটা আমার প্রফেশনাল লাইফে আমাকে হেল্প করবে, রাইট? হয়তো সেরকম না হলে আমি অন্য কিছু পড়াশোনা করতাম, কিন্তু এক্ষেত্রে এদেরকে একটা অপশন দেওয়া হয় যে তুমি চুজ করো, তুমি তোমার পাথ। এবার এই প্যাথওয়েগুলো অনেক রকমের হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, ইঞ্জিনিয়ারিং, কোর ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যেগুলো দরকার সেটা হতে পারে। তোমার বায়োমেড বা বায়োটেকনোলজির উপর হতে পারে। বায়োমেড বা বায়োটেকনোলজি খুব ভাস্ট, তুমি বায়োটেকে আসতে পারো, আজকাল অনেকেই বলে বায়োটেকে আছি। তুমি ল্যাবে যেতে পারো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারো, যে ওষুধ তৈরি হয় তার তো প্রচুর রিসার্চ স্কলার লাগে, রাইট? সেই চত্বরে যেতে পারো। তুমি অনেক বায়োমেড কোম্পানির প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো। যেমন আমার কোম্পানিতে আমি যেখানে কাজ করি, আমি কাদের সঙ্গে কথা বলি, আমার যারা প্রোডাক্ট ম্যানেজার্স বা প্রোডাক্টে, তারা মোস্ট অফ দ্যাম, অনেকেই, সবাই বলছি না, অনেকেই তোমার এক্স মেডিকেল ব্যাকগ্রাউন্ড, কুড বি সিনিয়র নার্স অর কুড বি তোমার হয়তো সিনিয়র ডক্টর। আচ্ছা, মানে আমি এই রিসেন্টলি যার সঙ্গে খুব কাজ করছি খুব ক্লোজলি, হি ইজ এ ভেরি সিনিয়র ডক্টর, 60+ এজ। মানে উনি আমাকে হেল্প করছেন যে প্রোডাক্টটা কেমন হতে পারে। তো এরকম এই রুলগুলোও পাওয়া যেতে পারে, রাইট? প্লাস পিওর ডক্টর হতে পারো, নার্স হতে পারো, অনেক কিছু হতে পারো। তো এবার তুমি এই পাথটা নিতে পারলে নিলে, সায়েন্স হলে সায়েন্স, মানে তুমি যদি কোর ইঞ্জিনিয়ারিং নিতে চাও নিলে, তুমি কম্পিউটার সায়েন্স নিতে চাইলে কম্পিউটার সায়েন্স নিতে চাইলে নিলে। আমাদের অনেকেই আবার অনেক বন্ধু বান্ধব তারা তাদের সন্তানরা লয়ার যেতে চাইছে, ওটাও একটা ক্লাস 9 থেকেই চুজ করতে পারবে যে আমি লয়ার হতে পারবো কিনা। আচ্ছা, তারপর তুমি আরেকটা খুব ইন্টারেস্টিং লাগলো, আর্টস অ্যান্ড ড্রামাকে এখানে খুব ইয়ে করা হয় অ্যাজ আ ক্যারিয়ার। লাইক তুমি ছোট বয়স থেকে তোমার যদি ড্রামার প্রতি ন্যাক থাকে, তুমি যদি কোরাসের পার্ট হও, তুমি যদি খুব ভালো তোমার ভয়েস থাকে, তুমি ড্রামার করছো জানো, অ্যান্ড ইউ আর ভেরি প্যাশনেট, এগেন কমিটমেন্ট অ্যান্ড প্যাশনেট। ওরা ওটা দেখে যে কেউ হবিতে করে, রাইট? আমি একটু হবিতে গান গাইতে পারি, কিন্তু আমি কি গানের প্রতি প্যাশনেট? এটাই কি আমার জীবনের লক্ষ্য যে আমি গান গাইবো? তো এইটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ওটাতেও যেতে পারো। তো এখানে প্যাশনটা খুব জোর দেওয়া হয়, তোমার কমিটমেন্টে জোর দেওয়া যায়। রেজাল্ট ইজ বাই প্রোডাক্ট। তোমার যে প্যাশন থাকে, কমিটমেন্ট থাকে,
তোমার যদি চেষ্টা থাকে রেজাল্ট আসবে, এটা ধরে নেওয়া হয়। মানে মূলত বলতে গেলে আমরা যেটা ক্লাস 12 এর পরে সিদ্ধান্তটা নিই, হুম, যদিও তার ভিতটা তৈরি হয় 11-12 ধরে, এখানে ওই উচ্চ মাধ্যমিক পরে আমরা যে সিদ্ধান্তগুলো নিই এটা মোটামুটি আমরা ক্লাস 9 থেকে বাচ্চারা অপশন পায়। একদম মানে দৃঢ় সিদ্ধান্ত নয়, কিন্তু ওরা চুজ করতে পারে। এবং তুমি একটা খুব ভালো পয়েন্ট বলে দৃঢ়। এবার দৃঢ় সিদ্ধান্ত যাতে নিতে হয় তার জন্য তাকে একটু টেস্ট করতে হবে। তুমি কোন ফুডটা তোমার ভালো লাগে, টক ঝাল মিষ্টি কোনটা তোমার ফেভারিট। তো তুমি যদি 3টে টেস্ট না করো তুমি কেউ বলবে যে মিষ্টি ভালো লাগে না টক ভালো লাগে। তো ক্লাস 9টা অনেকটা জেনারিক, মানে তুমি চাইলেও আমি দেখেছি যে এখানে সাবজেক্ট সবাইকে সবকিছু দিয়ে দেয় না। তুমি আবার ট্রাই করে দেখো না, নেহা যদি বায়ো চায় কম্পিউটার সায়েন্সও দিয়েছে, তুমি দেখো হতেই পারে হয়তো 2 দিন পরে না বাবা এটাই ভালো লাগে। তো এটা একটা আমার মনে হয় খুব ইন্টেনশনালি এরা করেন যে তোমাকে মানে স্কুল ওটা মাথায় রাখে যে বাচ্চাটি চাইছে এই সাবজেক্টটা, কিন্তু স্কুল ইচ্ছা করেই তাকে অন্য একটা সাবজেক্ট দেয় যে ঠিক আছে ওইটা আমি তোমায় পরে দেবো, কিন্তু এটা তুমি একবার ট্রাই করে দেখো তোমার ভালো লাগছে কিনা। তো এটা একটা খুব ভালো জিনিস। এবং তারপরে সঙ্গে সঙ্গে এবার তুমি যখন নেক্সট যেটা হয়, তুমি যখন ক্লাস 9-এ পড়ছো, এবার মেহা আস্তে আস্তে ধরো ও কনফার্ম করলো না আমি বায়োতেই যাবো, বায়োমেডি করবো, তাহলে এবার ও পাথওয়েটা দেখবে, প্রিন্সিপাল অফ বায়োমেড, দেন হিউম্যান বায়োলজি ওভারঅল এইগুলো। তারপর ওদের যেনকে দেখছিলাম আরো বেশ কিছু আছে, বেশ ইন্টারেস্টিং সাবজেক্টগুলোও আছে। তারপর তুমি ডিফারেন্ট এপি সাবজেক্ট নিতে পারো, মানে অ্যাডভান্স সাবজেক্ট নিতে পারো ওর সঙ্গে রিলেটেড, রাইট? মানে নরমাল পড়াশোনা বাদ দিয়ে আবার এপি সাবজেক্ট। এপির কনসেপ্টটা কি তাহলে? এপির কনসেপ্ট মানে এগেন একটা অ্যাডভান্স, রাইট? তো এটা অ্যাডভান্স প্রোগ্রামের আন্ডারে তুমি সেই সাবজেক্টগুলো এগেন ডেপথে যাচ্ছ। আচ্ছা, এবার এপি ম্যাথ হতে পারে, এপি কেমিস্ট্রি হতে পারে, এপি ফিজিক্স হতে পারে, এপি বায়োমেডের উপর হতে পারে, এপি সাইকোলজি হতে পারে। আচ্ছা, আমি যে অনার্স নিচ্ছি, অনার্স আর এপিতে তাহলে ডিফারেন্স কি? অনার্সেরও অ্যাডভান্স হচ্ছে এপি স্টেট। ও আচ্ছা। তো এবার সেই জন্য এগেন এইগুলো আমার এখন আমি অভিজ্ঞতার সঞ্চয় করিনি, এগুলো কিছুটা হলেও জানছি। এপি যেহেতু কমপ্লিকেটেড, রাইট? তুমি একটা ক্লাস 9 বা এপি ক্লাস 10 থেকে শুরু হয়, 9-এ দেয় না এপি। 10-11-এ যখন তুমি এপি নিচ্ছ, তো এপি সাবজেক্টগুলোর পার্সেন্টেজ ডিফাইন করে। ধরো তুমি এপিতে তুমি যদি বি গ্রেড পাও ইন কম্পেয়ার টু এ অফ আদার সাবজেক্ট ইজ অলমোস্ট ইকুয়াল অর বেটার। আচ্ছা, কারণ জানে যে এপিটা টাফ, ওই বয়সের তুলনায় তুমি অলরেডি নিজেকে তুমি 2 বছর বা 1 বছর অ্যাডভান্স তুমি পড়াশোনাটা করছো, তো ওই জন্য ওরা একটু হলেও তোমাকে সেই বেনিফিট অফ ডাউট দেয় যেটা টাফ। তো ইটস ওকে, ইভেন ইফ ইউ গেট বি ইটস ইকুইভ্যালেন্ট টু এ অর অ্যাবভ। আচ্ছা, তো এইটা একটা বড় জিনিস। বাট অবভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম যেটা আমি অনেক আমাদের সিনিয়র তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এটা কি, তারা আমাকে একটা কথাই বলেছে, মানে এমন চেষ্টা করো না যে তুমি 10টা এপি সাবজেক্ট নিয়ে নিলে। আমার প্রথমত নেওয়া যায় কিনা সেটা একটা বড় প্রশ্ন। নিয়ে সব কটাতেই খুব সি ডি গ্রেড পেলে ওটা কোনো কাজের নয়। তুমি যে কটা নিতে পারো, 4টে নাও, 2 বছরে ভালো করো। আমাদের এখানকার হাই স্কুল যেমন রেকমেন্ড করে তুমি 11-12, রাইট? 10-11-12 বছরে 2টোর বেশি নিও না। আচ্ছা, কারণ নর্মাল পড়াশোনাও তো থাকবে। নর্মাল পড়াশোনা থাকবে, তার সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং এরিয়া আসছি এরপরে। তো নর্মাল পড়াশোনা তো থাকেও, প্লাস তুমি আরো নিজেকে অ্যাডভান্সও করতে পারো। আর এখানে পড়াশোনার বাইরেও কিন্তু অনেক একটা বড় জগৎ আছে, প্রচন্ড বড়, ঠিক কথা। তো সেটা আরো ইম্পর্টেন্ট। আমার মনে হয় সেটা খুব ইন্টারেস্টিং লাগবে আমাদের দেশের যারা আমরা পড়াশোনা করেছি। আমরা কিন্তু এটা ভাবিনি, আমরা করতাম কিন্তু ওইভাবে ভেবে করতাম না। তো ওটাই আসছি। তো এডুকেশনাল অ্যাসপেক্ট যেটা যদি দেখতে যাই, এপি সাবজেক্ট রইলো, তুমি তোমার ডেপথ বাড়াচ্ছে। যেমন ধরো ও যদি বায়োমেডে যেতে চায় দিনের শেষে, বায়োর সঙ্গে অর্গানিক কেমিস্ট্রিটা খুব টাইটলি কাপলড। আচ্ছা, তো ওকে কেমিস্ট্রিতে এপি নিতেই হবে। ওকে, কেমিস্ট্রি ভালো লাগ বন্ধু লাগ, কিন্তু ভালো লাগাতে হবে, কারণ না হলে তোমার এটা হবে না, তোমার করতে হবে। আমি ওকে কিছু ম্যাথের, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয় যে আমার এই জিনিসগুলো করানো উচিত, সেটা আমি ওকে ওইভাবে করাবো। তো দিনের শেষে তুমি অলরেডি তুমি নিজের পাথটা দেখতে পাচ্ছ যে আমি এই পাথটায় যেতে চাই, কেমন হবে। তো এটা হলো একটা। এবার পড়াশোনার দিকটা, এবার এটাই কি না কলেজের জন্য, কলেজ মানে তুমি যে কলেজ প্রিপারেশন নিচ্ছ, এট দ্য এন্ড অফ গোল কি, যে তুমি একটা ভালো কলেজে তোমার ফেভারিট সাবজেক্টে যেটা তুমি কমিটেড, যেটার প্রতি তুমি প্যাশনেট, সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারো। এটাই তো এটার ROI, মানে দিনের শেষে এটাই উদ্দেশ্য। তো তুমি যেটা এত বেশি ইনভেস্ট করছো, তাহলে তুমি গোলটা কি পাবে, যে আমি একটা ভালো কলেজ, আমার প্রেফার্ড কলেজে আমি আমার প্রেফার্ড সাবজেক্টটা পড়তে পারলাম। তো এবার সেটাই কি এনাফ? এটাই কি এনাফ? এই পড়াশোনা করলে ধরো তুমি খুব ভালো রেজাল্টও করলে, এখানে পড়াশোনা শুধু খুব ভালো করে করলে ভালো কলেজ পাওয়া যায় না। এক্স্যাক্টলি, এটা
এটার কোনো আমি জানি না কতটা পার্সেন্টেজ কোন কলেজে, এগুলো নানা রকম লোক তাত্ত্বিক কথা বলে, বাট নট ডেটা ড্রিভেন। সেই জন্য আমি বলছি না যে এটা 50%, এটা 60%, বাট এটা এটা আমি অনেকেরই শুনেছি খুব ভালো রেজাল্ট, কিন্তু এই যে তুমি এবার যে ডিসকাশনটা করছো সে ওই পার্টটা ইনভলভ ছিল না, শুধু পড়াশোনা করেছে, তারা ভালো কলেজ পায় না। কারণ কলেজ দেখতে চাই যে, এবার আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো মোর অ্যাবাউট সোসাইটি। এক্স্যাক্টলি সোসাইটিতে তোমার ভূমিকা কি? তুমি বড্ড বেশি সেলফ সেন্টার্ড পার্সন হয়ে গেলে আর কি, যে তুমি শুধু নিজেরটুকু ভেবেছো, নিজেরটুকু পড়াশোনা করেছো, তোমার সোসাইটির প্রতি অবদান কি? তাদেরকে একটু ঝামেলায় পড়তে হয়েছে। তো ওটা একটা বড় জায়গা যে তুমি সোসাইটির প্রতি তুমি তো কতটা চ্যারিটেবল ওয়ার্ক করছো, রাইট? তাতে কিছু পয়েন্ট জোগাড় করতে হয়, যেমন এখানে বলে 40 পয়েন্টস 4 বছরে, মানে 40 ঘন্টা তুমি সোসাইটিকে দিয়েছো। 4 বছর মিলিয়ে প্রত্যেকটা বাচ্চাকে 40 ঘন্টা সোশ্যাল ওয়ার্ক করতে হবে, মানে প্রত্যেক বছরে 10 ঘন্টা তোমাকে মিনিমাম করতেই হবে। এরপরে তো তুমি যত বেশি করতে পারবে তত ভালো। এবার সেটা একটা খুব বড় জিনিস। ওই আওয়ার্সটা, ওটা তোমার যখন যে ফাইনাল মার্কশিট হবে, যখন তুমি কলেজে অ্যাপ্লাই করতে যাবে, কলেজ কিন্তু ওটা দেখবে যে তুমি কত, মানে গত 4 বছরে তুমি কতটা সময় তুমি সোসাইটিকে দিয়েছো, চ্যারিটেবল কাজ করেছো বা সোশ্যাল ওয়ার্ক করেছো, এই জিনিসগুলো আর কি। ট্রু, সেটা একটা খুব বড় জিনিস। তো এবার এই সোশ্যাল ওয়ার্কগুলোও তুমি তোমার মতন কিন্তু চয়েস করতে পারো, এমন নয় যে সব জায়গায় তোমাকে ঝাঁপাতে হবে, কারণ সোসাইটিতে নানা রকম। এবার তুমি ধরো মেহার ক্ষেত্রে যেমন রেড ক্রসে যদি ও ইনভেস্ট করে, তো ওটা ওর প্যাশন, ও জানতেও পারছে যে এটা কিভাবে হয় এবং কিভাবে আমি ইভেনচুয়ালি আমি যখন আমি আমার রোলটা প্লে করবো সোসাইটিতে, অ্যাজ এ ডক্টর হোক বা এনি মেডিকেল লাইন, রাইট? তো আমি কিভাবে সোসাইটিতে আমার ভ্যালু অ্যাড করবো, রাইট? তো ওটাও জানতে পারবে, বুঝতে পারবে, শ্যাডো করবে, শিখবে, তো সেটাও করা যেতে পারে। তো অনেক রকম ভাবে অনেক রকম পদ্ধতিতে তুমি সোসাইটিতে ভ্যালু অ্যাড করতে পারো। তো ওটা একটা খুব বড় জিনিস যেটা প্রচণ্ডভাবে দেখা হয়, যে দিনের শেষে তুমি খুব ভালো ইন্ডিভিজুয়াল, দ্যাটস গ্রেট, তারপরও তুমি তোমার সেই ইন্ডিভিজুয়াল যে তোমার ভালো জায়গাটা, সেটা তুমি সোসাইটিতে কতটা ইনভলভ হয়ে সেটাকে স্প্রেড করছো, এটা একটা খুব বড় জিনিস। এছাড়াও আর একটা জিনিস দেখা হয় যে তুমি তোমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কিরকম, তুমি কতটা বুঝতে পারছো, তুমি কোনো শ্যাডো ওয়ার্ক করেছো কি করোনি। মানে ধরো যদি তুমি কম্পিউটার সায়েন্সে নিয়ে পড়াশোনা করো, তুমি কম্পিউটার সায়েন্সের উপরে কিছু শ্যাডো ওয়ার্ক করেছো কি, কোনো একটা কোম্পানিতে গিয়ে কিছু একটা ভালো কাজ শিখেছো, তাদের সঙ্গে খানিকটা টাইম স্পেন্ড করেছো। তো এই যে এত সোশ্যাল ওয়ার্ক কথা বলছি, তো এগুলো করবে কখন? টিপিক্যালি উইকেন্ড, সোম থেকে শুক্র তো সম্ভব নয়, স্কুল বা অন্যান্য কিছু উইকেন্ডস গুলোতে করতে পারে, অথবা তোমার সামার ভ্যাকেশনের সময় কিছু জায়গায় ইনভেস্ট করা যেতে পারে। প্লাস এই যে শ্যাডো করার কথা বললাম, কোম্পানিতে গিয়ে কিছুক্ষণ সময় দেওয়া, বা তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা সব বোঝা, এগুলো সব সামারে প্রচুর চলে। তো শুধু সামারে এগুলো নয়, জানো, সামার ভ্যাকেশনে এই যে আমরা টার্গেট যাই, ওয়ালমার্ট যাই, তারপরে ধরো ম্যাকডোনাল্ডে খেতে যাই, এই সময় বহু হাই স্কুলের ছেলে মেয়েরা ওখানে জব করে। কারণ জব যে করে শুধুমাত্র যে পয়সার জন্য তা নয়, তারা ওটা দেখাবে যে এই সামার ভ্যাকেশনটায় তুমি কি করেছো, আমি রিটেল শপে গিয়ে এক্সপিরিয়েন্স গেইন করেছি। কারণ যখন তুমি একটা রিটেল শপে কাজ করছো, তখন তুমি কাস্টমার হ্যান্ডলিং শিখছো, তারপরে বহু কাজ শিখছো। আমি অতটা ডিপ জানি না, তো একটা মোটামুটি শপে, অত বড় বড় শপে কি দরকার না দরকার, তোমাকে কোন পজিশনে রিক্রুট করা হয়েছে, তুমি সেই এরিয়াটার কাজ শিখলে। মানে পড়াশোনা ছাড়া 2 মাস যে তোমার হাতে সামার ভ্যাকেশন থাকলো, তুমি আর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলে। একদম সেটাই, দিনের শেষে তোমাকে একটা খুব ভালো প্রোডাক্ট হিসেবে তৈরি করতে হবে। প্রোডাক্ট তৈরির কাজ শুরু। আমার ছেলে মেয়ে, মানে আমার টিমের ছেলে মেয়েদেরও বোঝাই যে দিনের শেষে তুমি কিন্তু এখন আর অ্যাপেল i10 কেনো না, কিনলে অ্যাপেল 17 চাইবে। তুমি যেমন আপগ্রেডেড প্রোডাক্ট চাও, দিনের শেষে আমরাও একটা প্রোডাক্ট। তো সেটাই হচ্ছে গল্প, নিজেদেরকে আপগ্রেড করতে। হ্যাঁ, এবার এই আপগ্রেড করতে গেলে তোমার তো জানতে হবে যে কি করব, কি করলে হবে। বা সেটার ক্ষেত্রে ধরো আমরা দুজনেই নিউ, আমরা এখানে অত কিছু জানি না, শিখছি, বুঝছি, আমার মেয়েও শিখছে। তো এই জিনিসটা জানার জন্য বা বোঝার জন্য, গোটা প্রসেসটা বোঝাবার জন্য কিন্তু বেশ কিছু কাউন্সিলর রয়েছেন, এবং এটা তোমার হাই স্কুল থেকে প্রোভাইড করা হয়। মেহাদের হাই স্কুলেও আছে 8-10 জন বা তার বেশি, এবং মেহার জন্য একজন কাউন্সিলর স্কুল থেকে সেট করে দেওয়া হয়েছে। এবার তার কাছে তুমি যেতেই পারে, প্রশ্ন করতে পারে যে কি হবে না হবে, কি প্রশ্ন রয়েছে, তো উনি সেটা গাইড করবেন। আর এই কাউন্সিলরদের অ্যাপ্রোচও, মেহা ইমেল যেগুলো পাঠায় আমার সঙ্গে, ওর তো লিঙ্ক করা আছে, আমি দেখতে পাই, অসম্ভব ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। মানে এত ওনারা সহজ সরল ভাষায় তোমার যে কোনো প্রশ্নের উত্তর, তুমি তো কনফিউজড বলেই আমাকে ইমেলটা পাঠাচ্ছ, তো আমি কি নিয়ে পড়বো, এটার পরে কি, আমি ওটা বুঝতে পারছি না, যা তোমার মনে প্রশ্ন, যা পড়াশোনা সংক্রান্ত, তুমি ওনাকে মেল করো, 2 দিনের মধ্যে উনি এত সুন্দর করে বুঝিয়ে তোমাকে একটা এত সোজা ভাষাতে মেলটা পাঠিয়ে দেবেন
মানে একটা বাচ্চা বুঝতে পারবে আর কি, কোনো কিছুতে ওনাদের অধৈর্য নেই, কিছু নেই, বেশ একটা স্মাইলি, মানে খুব সুন্দর বেশ অ্যাপ্রোচটা। তো হ্যাঁ, এটাও একটা আপনাদের মানিতা যেটা বলছে আর কি, প্রত্যেকটি হাই স্কুলে এটাও একটি সিস্টেমের মধ্যেই পড়ে, যে যেহেতু এখানে হাই স্কুলের সিস্টেমটা অনেক বেশি কমপ্লেক্স, এই কমপ্লেক্স সিচুয়েশনটা বাচ্চাদের পক্ষে তো বোঝা সম্ভব হয় না। আর ধরুন সব বাবা মায়ের হাতে এত সময়ও থাকে না যে খুব গভীরে গিয়ে বোঝা দিয়ে বাচ্চাদের বোঝানো। তো বাবা মায়েদের উপরেও যাতে খুব বেশি চাপ না থাকে, হাই স্কুল থেকেই বেশ কয়েকজন থাকেন কাউন্সিলর, তো ওই কাউন্সিলররাই বেসিক্যালি বাচ্চাদের দায়িত্ব নেন, তাদের যা যা কনফিউশন আছে, যা যা বুঝতে অসুবিধা, সমস্ত কিছু ওনারা বোঝাতে সাহায্য করেন। এটা অসম্ভব ভালো একটা, এই কাউন্সিলর প্রসেসটা আমার এখানে ভীষণ ভালো লেগেছে। মানে যা প্রশ্নের উত্তর যেটাই বুঝতে পারছে না, ওনাদেরকে ইমেল করো, ওনারা সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে তার ব্যাখ্যা দেবেন। এক্স্যাক্টলি, এটা একটা খুব বড় পাওনা এখানে বলতে পারো। আমার মনে হয় আমাদের দেশে এখন হচ্ছে শুরু, এটা হওয়া খুব দরকার, কারণ বাচ্চারা সত্যি খুব কনফিউজ থাকে কি করবে না করবে। এটা একটা অদ্ভুত সময়, মানে দেশ কাল নির্বিশেষে যদি আমাদের কথাও ভাবো, আমরা এই সময়টা কত কনফিউজ থাকতাম। এই বাচ্চাদের এই মানে কি হবে, বড় হয়ে কি করব, কি করলে একটা চাকরি পাবো, মানে একদম সেই দিশেহারা অবস্থা থাকে বাচ্চাদের জন্য। এক্স্যাক্টলি। তো দিনের শেষে এই ব্যাপারটার জন্য কাউন্সিলররা আছেন, ওনারা হেল্প করেন, এটা একটা খুব ভালো জায়গা, এটা একটা ভালো জিনিস। আর ওই এই ওভারঅল এটাই মনে হয় সব মিলিয়ে যে এখানে মিডল স্কুল থেকে হাই স্কুলের প্রসেস। তবে দিনের শেষে একটাই বলবো, এই সময়টা বাচ্চাদের মনে থাকে প্রচন্ড ঝড়, প্রচন্ড ভয় কাজ করে, তারা খুব মানে কনসার্ন থাকে, বিভিন্ন রকম কনফিউজডও থাকে। বাবা মারা সবসময় খুব বন্ধু সুলভ ভাবে ওদের পাশে থাকবেন ওই সময়টা, এই সময়টা বিশেষ করে বাচ্চাদের, তারা বাবা মাকে আর সেই ছোটবেলায় যেভাবে বাবা মা পেয়েছে সেরকম নয়, অন্যরকম রূপে তারা পেতে চায়, যে একটু আমাদের বুঝুন। এটা আমি আমার যাদের প্রফেশনাল লাইফে আছেন তাদের জন্য বলতে পারি। ধরুন আপনি একটা ফেসে গেছেন কোনো কাজ নিয়ে, আপনি কি আশা করবেন যে আপনার ম্যানেজার এসে আপনার উপরে চেঁচামেচি করবে, না ম্যানেজার এসে আপনাকে হেল্প করবে? তো সেরকমই এক্ষেত্রেও আমাদের রোলটা হওয়া উচিত সবসময় এনাবেলমেন্টের, হেল্প করার। ও কিন্তু চেষ্টা করছে, হয়তো সঠিক জায়গায়, হয়তো ব্যর্থ হচ্ছে, হয়তো সঠিক জায়গায় ওর পাটা পড়ছে না, তাতে কখনোই নিজেদের মানে মেজাজ হারিয়ে ফেলা, চিৎকার করা, কোনো রকম কিছু করবে না। বুঝতে চেষ্টা করবেন যে আপনি যদি ওই জায়গাটা থাকতেন ওর বয়সে কি করতেন। এখন আমরা কি করছি, এমন তো নয় যে আমরা সবাই আমাদের নিজের জায়গায় বেস্ট নাম্বার ওয়ান আছি, যে বাচ্চাদের আমরা সবসময় এইভাবে জাজ করি। এক্স্যাক্টলি। সেই যদি ঘুরে প্রশ্ন করে তুমি তোমার, আর তার থেকেও বড় কথা আপনাদের মানিকদার কথাই বলবো এই সময়, যে জীবন কিন্তু ম্যারাথন, জীবন কিন্তু 100 মিটারের রেস নয়। তো আজ যে ব্যর্থ, কাল সে চরম সাকসেসফুল হতে পারে, হতেই পারে বা নাও হতে পারে। দিনের শেষে জীবন তাকে সুন্দরভাবে হাসি খুশি সুন্দরভাবে কাটানোটাই বড় কথা। তো যাদের ছেলেমেয়েরা এরকম ধরুন টিনেজার বা একটু বড়, জীবনে তারা এই সময় ভুল করবে, ঠিক করবে, আর এটাই করার বয়স। মানুষ কাজ করলে তবেই তো সেটা ভুল হয়, ঠিক হয়। সে যে করছে সেই কাজ করাটাকে অ্যাপ্রিসিয়েট করুন, ভুল ঠিক করে সেটাকে তো আমরা শোধরাবই দিনের শেষে। একদম দিনের শেষে যে করে সে ভুল করে, যে কাজ করে সেই তো ভুল করে, যে কিছুই করবে না সে তো ভুলও করবে না, আর তার ঠিক করারও প্রশ্ন নেই। আর ভুল থেকেই তো শিখবো, আর তখনই সেটা ঠিক করবো। আর ছেলে মেয়েকে আরেকটা লাস্ট শেষ করার আগে বলি, একটু বন্ধুর মতন মিশে একটু সময় দিতে হবে। আমি যেমন মেয়েকে নিয়ে বেরোই, প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও ওকে নিয়ে বেরিয়ে চেষ্টা করুন অন্তত শনিবার রবিবার হলেও বাচ্চাদের সাথে বসা, কি চলছে না চলছে, কেউ স্কুলে বিরক্ত করছে কিনা, কোনো কিছু নিয়ে সে মানে সমস্যার সম্মুখীন কিনা। হঠাৎ করে কিন্তু ছেলেমেয়েরা মুখ খুলতে চায় না, এটাও কিন্তু একটা অভ্যাস। পড়াশোনা যেমন একদিনে হয় না, বাবা মায়েদের সঙ্গে ছেলে মেয়েদের যে বন্ধুত্ব সেটাও কিন্তু একদিনে হয় না, সেটাও আপনাকে আস্তে 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 তৈরি করতে হবে। সেটা এই ইনিশিয়েটিভটা আমাদেরই নিতে হবে, আর সেটা বাবা মায়েদেরই নিতে হবে। বসে সপ্তাহে অন্তত মানে প্রত্যেকদিন না হলেও শনি রবিবার বসে একটু তার পছন্দের খাবার দাবার তার কাছে নিয়ে আসা, তার সঙ্গে একটু বন্ধু সুলভ আলোচনা kora, এতে কিন্তু বহু জিনিসপত্র তাদের ভেতরে জানা যায়। দিনের শেষে ছেলেমেয়েরা ভালো না থাকলে, ছেলেমেয়েরা খুশি না থাকলে আমরা কি করে থাকবো? এক্স্যাক্টলি। মুভি নাইট করলেও তার ভালো লাগা মন্দ লাগাটা বোঝা যায়। ওকে যদি চয়েস করতে দেন যে ওর কি পছন্দের মুভি, তাহলে বুঝতে পারবেন যে ও কোন দিকটা আস্তে আস্তে এবার ঝুঁকছে। এক্স্যাক্টলি। তো করতে দিন, আর আপনারা শুধু শুনুন ওদের কাছ থেকে, এটাই। এনিওয়ে আমরা আমাদের মতন চেষ্টা করছি, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমরা ভুল হতে পারি, হ্যাঁ আপনারাও সেটা জানাবেন, কারণ বিগত 6 বছর ধরে বহু জিনিসপত্রই আমরা ভুল করেছি, আপনাদের থেকে বহু জিনিস শিখেছি। আপনার এটাও ভালো লাগে কমেন্টে যখন অনেকে বলেন যে দিদি তোমাদের কাছ থেকে বহু জিনিস শিখি। তো এটাই তো দিনের শেষে একটা
জীবন, যে আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন, সেই নিয়ে একটা সুন্দর আমরা সবাই মিলে জীবন গড়ে তুলবো। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা বহুজন কমেন্টে অনেকবার জিজ্ঞাসা করেছিলেন দিদি মেহার কি পাত হয়ে কিরকম কি ওখানে প্রসেস। সো এটা অনেক দিন ধরে একটা পেন্ডিং ব্লগ ছিল। আপনার মানিকদা তো ইদানিংকালে অসম্ভব মানে ও ব্যস্ত ছিল, বসাতে পারছিলাম না। আর এটা তাড়াহুড়োর ব্লগও তো নয়, একটুখানি তথ্য দেয়া, একটু ইনফরমেশন দেয়া। তো আমারও আজকে খুব ভালো লাগছে যে আপনাদেরকে ডিটেলসে জিনিসগুলো আমরা জানাতে পারলাম। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, চলো এবার চলো আমি আমার পাথ হয়ে পড়ি। আমি আমার পা তৈরি নিয়ে যাই। এই পা তৈরির আর শেষ থাকে না, সে ছেলে মেয়েই বলুন আর বাবা মায়েরাই বলুন। না, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমি আর নিয়ে যাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো আপনাদের রেসপন্সের অপেক্ষায় রইলাম। আমি দেখবো যে কিরকম, মানে না এইগুলো কমেন্ট করলে আমিও জানতে পারি। তো আর এখানে আবার যেটা বললাম শেষে, এই কমেন্ট করাটা হচ্ছে একটা কমিউনিকেশন ব্রিজ। এক্স্যাক্টলি, নাহলে যদি কমেন্ট যদি মানুষ না করেন তাহলে এটা হচ্ছে একতরফা আমি বলে গেলাম, কিন্তু আপনার বলাটা কিন্তু অবশ্যই সেটা যেন গঠনমূলক হয়। গঠনমূলক, এক্স্যাক্টলি। মানে there is nothing called positive or negative, it's constructive. তো আমরা সবাই চেষ্টা করছি একে অপরের জীবনে হেল্প করার, কনস্ট্রাক্ট করার, রাইট? এবার সেই পাথটা সঠিক ভুল এটা প্রত্যেকে নিজে নিজের পার্সোনাল চয়েস। তো সেটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম, সবসময় ওর কাছ থেকে শেখা হয় এবং আমি চেষ্টা করবো যেটুকুনি সম্ভব আর জানার এখন কেমন আমাদের দেশের চেঞ্জ হচ্ছে। 100 বার আমরা সে কবে হাই স্কুল প্রাইমারি স্কুল সব ছেড়ে এসেছি, আমাদেরও এখন ভারী জানতে ইচ্ছা করে যে এখন দেশের শিক্ষা ব্যবস্থা কেমন। না ছোটকা প্রধান শিক্ষক, তোর কাছ থেকে আমি অনেক কিছু মানুষের তুমি এবার গিয়ে অনেকটা ছোটকা তো প্রধান শিক্ষক, তো সেই প্রধান শিক্ষক মশাই অবাক লাগে ছোটকা। আমরা দুজনে একসঙ্গে হাফ প্যান্ট পরে কথা বলেছি, তো ওই আর কি। ও যখন গুরুগম্ভীর ভাবে কথা বলে, না না এটা হচ্ছে মানে কিরকম হচ্ছে, যখন না স্কুল নিয়ে যখন কোনো কথা ওঠে ছোটকাদা কিন্তু তখন আর ছোটকাদা থাকে না, তখন একদম হেডমাস্টার মশাই কিন্তু হয়ে যায়। মানে ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যায়, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়। ঠিক কথা। হ্যাঁ, তো সেটাই। তো দিনের শেষে আমরাও শেখার জন্য উদ্গ্রীব, আপনাদের কাছে জানবো। ভালো থাকবেন। চলুন আমি আমার কাজে নেমে পড়ি। চলুন, হ্যাঁ, ভালো মন্দটা দুটোই জানাবেন। কারণ রামা মেহা এখানে বড় হলেও আমরা যেমন সবসময় ভাবতাম যে ও দেশে কেমন পড়াশোনা হয়, আমাদেরও এখন বড় আগ্রহ যে আমার দেশে এখন কেমন পড়াশোনা হয়। যদি কিছু ভালো হয় অবশ্যই আমরা রামা মেহার জীবনে সেটা ইনক্লুড করব। প্লিজ আপনারা জানাবেন কমেন্টে। একদম ঠিক আছে, ঠিক আছে। বাচ্চারা গেছে পার্কে, এবার আমিও যাব। এবার তারপর বাড়ি নিয়ে আসার পালা, রাতে রান্না বান্না। যাই হোক, চলুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।